গোলঞ্চপুর গ্রামের মধ্যে জাতি অনুযায়ী অনেক ছোট ছোট পাড়া আছে। যেমন যেখানে ব্রাহ্মণরা থাকে তাকে বামুন পাড়া বলে, কায়েস্থরা যেখানে থাকে সেটি কায়েত পাড়া নামে পরিচিত। এভাবেই গোলঞ্চপুর গ্রামের একসাথে সবাই মিলেমিশে থাকে। এই গোলঞ্চপুরের ঘোষপাড়ার হরেনের বাড়িতে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে। সেদিন সারা রাত ধরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। হরেন কাকা 10 বছরের মেয়ে রিনা তখন তার মায়ের পাশে শুয়েছিল। সেই সময় এক অদ্ভুত গোঙানির শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। এরপর ঘর থেকে বেরিয়ে রিনা দেখে তার বাড়ির ঠিক উঠানে এক সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার চোখের গহ্বর দুটো কালো, যেন সে কতকাল ঘুমায়নি, আর পুরো মুখটা ফ্যাকাশে, যেন সেই মুখে কোনো রক্ত নেই। অন্ধকারের মধ্যে এমন একটা মুখ দেখে রিনা চিৎকার করে উঠল। রিনার চিৎকার শুনে ছুটে আসে হরেন কাকা। রিনা তখন কাঁদতে কাঁদতে হরেনকে বলে, বাবা, আমি না এখানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, এই উঠোনে, খুব ভয়ের দেখতে। কে মা? এখানে তো কেউ নেই। আমি তো তোমাকে বলেছি রাতে কখনো উঠতে হলে মা অথবা আমাকে যে কোনো একজনকে ডাকবে। তাহলে তুমি একা একা কেন উঠলে? আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো একা উঠব না। কিন্তু আমার মনে হলো কেউ আমাকে ডাকলো আমার নাম ধরে। আরে কে আবার তোর নাম ধরে ডাকবে? ওই সব রূপকথার গল্প পড়ে এই সব মাথায় আসছে, তাই না? কাল থেকে পড়ার বই ছাড়া আর কোনো বই পড়তে দেব না। থামো গিন্নি, দেখে বুঝতে পারছো না মেয়েটা ভয় পেয়েছে? আমার কি মনে হচ্ছে জানো তো, উঠোনের পাশে ওই ঝাঁকড়া মতো যে গাছটা আছে না, ওটাই অন্ধকারে দেখে হয়তো ভয় পেয়ে গেছে। বাচ্চা মেয়ে, তার ওপর তুমি আবার বকছো। সত্যি তো, আমি তো এভাবে ভেবে দেখিনি। চল মা, ঘরে চল, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেব আর নীলপরীর গল্প বলবো, কেমন? আর বকবে না তো? একদম না, মা বকলে আমি এবার মাকে বকা দেব। বেশ যাও, তুমি তোমার ঘরে যাও, আমি কালকে বরং গাছটা কেটে দেব। গোলঞ্চপুর গ্রামে সারাদিনের কাজ সারার পর বিকেলের দিকে সমস্ত পাড়ার কর্তারা এসে হাজির হয় চণ্ডী মণ্ডপে। সবাই মিলে কখনো বসে দাবা খেলে, কখনো বা তাস, কখনো আবার খোশ গল্পে মাতে। ঝড় বাদলের পরের দিন বিকেল বেলাতেও তার ব্যতিক্রম হলো না। পাড়ার চণ্ডী মণ্ডপে মুখার্জি খুঁড়ো থেকে শুরু করে চক্রবর্তী, রায়, মজুমদার ও বসেদের কর্তারা সবাই হাজির হয়েছিল একটু গল্প আড্ডা করতে। হরেনও কাজকর্ম মিটিয়ে সেই আড্ডায় যোগ দিল। আড্ডায় গিয়ে সে শোনে মুখার্জি খুঁড়ো বলছে, কালকে সারাটা দিন যেভাবে বৃষ্টি হলো, তাও ভাগ্যিস রাতের দিকে বৃষ্টিটা একটু ধরে এসেছিল, না হলে আজ আর এখানে আসা হতো না। তোমাদের তাও বয়স অল্প, তোমরা পারবে, আমার আর ভালো লাগে না। এক হাঁটু কাদা পেরিয়ে সকালে একটু রোদ ওঠায় দিনটা একটু ঝরঝরে হয়েছে। হ্যাঁ, তা বস, তোমার সব কথাই তো শুনলাম,
কিন্তু যাই বলো আর তাই বলো, আমাদের আমলে কিন্তু এইসব ছিল না। তিন কাল গিয়ে এক কালে ঠেকলো। কই, আগে তো এসব শুনিনি। আমিও কি শুনেছি জ্যাঠা, কিন্তু কালে কালে আরো কত কি দেখতে হয় সেটাই ভাবার। তোমার থেকে সব শুনেও ঘটনাটা ঠিক আমার বিশ্বাস হচ্ছে না। এমনও হয়? প্রথম প্রথম আমারও বিশ্বাস হয়নি, কিন্তু আমার সম্বন্ধীর মেয়ে টুনির বিষয়টা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। আমি নিজেও তো এই সমস্ত জিনিসকে আগে হেসেই উড়িয়ে দিতাম, কিন্তু কবিরাজ মশাই নিজে বলার পর একটু একটু বিশ্বাস হয়েছিল বটে, কিন্তু তাও মনের মধ্যে খুঁতখুঁতানি একটা ছিল। এরপর তো হাতে নাতেই ফল ফলতে দেখলাম, একেবারে নিজের চোখে। তাও ঠিক, আমরা এই গাঁয়ের বাইরে না বেরোলেও বড় বড় মুনি ঋষিরা বলে গেছেন চোখে দেখে মানবে। তা তুমি যখন বলছো তখন আমারও বিশ্বাস করতে মন চাইছে। কি হয়েছে মুখুজ্জে জ্যাঠা? আর খুড়ো, এসে দেখছি আপনি মুখুজ্জে জ্যাঠার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছেন, কিন্তু বিষয়টা যে ঠিক কি তা তো বুঝতে পারছি না। একান্তই যদি ব্যক্তিগত না হয় তাহলে আমাকে কি বলা যায়? তোমাকে না বলার মতো বিশেষ কিছু নেই। সমস্যাটা আসলে আমার সম্বন্ধীর মেয়ে টুনির। বেশ কয়েক সপ্তাহ ধরে সে ছায়ার সাথে কথা বলে। দিন রাত সব সময় একটা ছায়াকে তার কাছে দেখতে পাওয়া যায়। বিষয়টা প্রথম খেয়াল করে আমার সম্বন্ধী নিজেই। ছায়ার সঙ্গে বিড়বিড় করে কথা বলছে টুনি। প্রথম দিকে পরিবারের সবাই বোঝে না, শুরু থেকেই বকাঝকা মারধর কিছুই বাকি রাখেন। কিন্তু এত কিছু করেও যখন ওই ছায়া দেখা বন্ধ হলো না, তখন সপ্তাহ 2 আগে সে আমাকে ফোন করে সবটা খুলে বলল। আর কি করা উচিত সেই বিষয়ে পরামর্শও চাইল। এসব কথা শুনে আমরা যেমন ঘরে বলে থাকি, তেমনই বলে দিলাম, ওঝা ডেকে একটু ঝাড়ফুঁক করিয়ে নাও, ও মেয়েকে ভূতে ধরেছে। সে আমার কথা শুনে সবই করলো বটে, কিন্তু তাতে মেয়ের ব্যামো সারল না। তখন আমার সম্বন্ধী তার এক বন্ধুর কথায় মেয়েকে নিয়ে যায় এক কবরেজ মশাইয়ের কাছে। কবরেজ মশাইয়ের কাছে নিয়ে যাওয়ার বিষয়ে আমার শুরু থেকেই ভরসা ছিল না, শুনে বেশ হেসেছিলুম। মজা দেখতেই আমি সম্বন্ধী আর টুনিকে নিয়ে গত সপ্তাহে কবিরাজের কাছে যাই। কবরেজ মশাই আমার সম্বন্ধীর মেয়েকে কাছে ডেকে অনেক কথাই জিজ্ঞেস করলেন। আচ্ছা মা, তুমি যে ছায়াটাকে দেখতে পাও, সেই ছায়াটা কতদিন ধরে তোমাকে দেখা দেয়? আমার পরীক্ষার আগে থেকে। পরীক্ষা কদিন আগে হয়েছে তোমার? মাস 3। তা মা, সে দেখতে কেমন? অনেক অনেক চুল, বড় বড় চোখ আর হলুদ মুখ। আচ্ছা, তারপর? আমি ছায়ার কথাটা বললে ফেললে বাবা খুব মারলে। ছোট মা শুদ্ধ কথা শোনালে। তারপর কোনো এক লোককে ডেকে এনে খুব ছাটা পেটানো হলো। তাতে আমার গোটা গায়ে জ্বালা ধরে গেল, তবু তাকে দেখতে পাই। আচ্ছা মা,
সে যখন আসে তুমি কি করো? আমি তার সঙ্গে গল্প করি। সে আমার চুল বেঁধে দিতে চায়, আমাকে ঘুম পাড়ানি গানও শোনায়। বেশ বেশ, বলছি এবার আপনি আপনার মেয়েকে নিয়ে একটু বাইরে বসুন। আমার যা বলার আমি বসকর্তাকেই বলে দিচ্ছি। বলুন, এমন কি কথা যে আপনি মেয়ের বাপের সামনেও বলতে পারলেন না? দেখুন, বলছি গত 3 মাসের মধ্যে এই মেয়ের আপন কোনো মানুষ কি মারা গেছে? বন্ধু বান্ধব বা কাছের কেউ? না তো। কোনো পোষ মানানো প্রাণী, যেমন বিড়াল বা কুকুর? না, কেউ মারা যায়নি। তবে মাস 6 আগে টুনির মা অন্য একজনের সঙ্গে চলে গিয়েছে। টুনি অবশ্যই সব জানে না। সে জানে তার মা আকাশের তারা হয়ে গেছে। কিন্তু এই প্রশ্ন কেন করছেন বলুন তো? ছোট মা বলে টুনি যাকে ডাকে সে তার মানে সৎ মা, তাই তো? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনার সম্বন্ধীকে বলে দেবেন এ কোনো ভূতে ধরার ব্যাপার নয়। মা মরা মেয়ে বাপে সময় দেয় না। সৎ মায়ের খ্যাঁকানি খেতে খেতে এক মনের অসুখ হয়েছে তার। মনে মনে সে ভাবতে শুরু করেছে তার মা এভাবে তার সঙ্গে থাকছে, এই রোগ বাড়লে সে আর বাঁচবে না। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, নিয়মিত খাওয়ান। হেলা ফেলা করবেন না। যত্ন করে আর ভালোবেসে খাওয়ালে ও সেরে যাবে। আপনাকে ডেকে বলার কারণ এটাই যে আপনি যেটা সুবিধা মনে হবে তেমনভাবে আপনার সম্বন্ধীকে বুঝিয়ে বলবেন। মেয়েটাকে যেন আর না মারে। তারপর? প্রথম বিশ্বাস করিনি, তবে সম্বন্ধীকেও সত্যিটা বলিনি। ভয় করছিল মানসিক রোগের কথাটা শুনে সত্যিই যদি টুনিকে মারধর করে। তাই বলেছিলাম হজমের সমস্যা এসব হচ্ছে। তারপর ওষুধ 4-5 দাগ খেয়েই মেয়ে ঠিক হয়ে গেল। এখন বুঝলাম শরীরের মতো মনেরও ব্যায়াম হয়। আচ্ছা বোসকুড়ো, ওই কোবরেজের নাম কি? না মানে এমন চমৎকারী ওষুধ দিলে যে টুনি সেরে গেল, তাই জানতে চাইছিলাম আর কি। ও কোবরেজ তো চাঁপাডাঙ্গায় বসে। ধীরেন মারুজ্জে সবাই এক নামে চেনে। কেন বলো তো? এত ভালো মানুষ, নাম জানলে কাউকে বলতে পারবো, তাই না? তা বেশ, এবার তবে উঠি। চলো খুঁড়ো, সন্ধে তো হয়ে এলো। চলো, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে সঙ্গেই, চিন্তা নেই। তুমি বাড়িতে ঢুকবে, তারপর আমি আমার নিজের বাড়িতে যাব। বোসকর্তা মুখুজ্জে মশাইয়ের সঙ্গে চলে গেল। তারপর মুখুজ্জে মশাইকে পৌঁছে দিয়ে সেও বাড়ি চলে গেল। কিন্তু হরেন যেন সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে কি সব হিসেব মেলাতে থাকলো। রিনার এক বান্ধবী বেশ কয়েকদিন আগে জ্বরে মারা গেছে। হতেই পারে সেই কষ্টে মেয়েটা এমন করছে, না হলে পরপর 4 দিন এমন ঘটনা ঘটলো। হ্যাঁ গো, বলি ও কিছু বানিয়ে বলছে না তো? না গিন্নি, কাল রাতে দেখলে না মেয়েটা ঠকঠক করে কাঁপছিল। আমি ওর কাছে যেতেই ও কোলে ঢলে পড়ল। না, যা ঠিক করেছিলাম তাই করব, ভেবে আর লাভ নেই। চলো বেরিয়ে পড়ি। এই দেখো, তোমার কথা অনুযায়ী তো আমি তৈরি হয়ে আছি। মেয়েটাকেও ফ্রক পরিয়ে দিয়েছি। জিজ্ঞেস করছিল, বললাম বেরু বেরু করতে যাব। কিন্তু এখনো তো বেরোয়নি, তাই তোমাকে বলছি যে
আজখানা কি ঠিক হবে গো? এখনো জিজ্ঞেস করছো? এই নিয়ে পর পর 4 দিন একই ঘটনা ঘটলো, তাও বিষয়টা আমার সুবিধা লাগছে না গিন্নি। সে তো আমিও সুবিধে বুঝছি না, তবে বলছিলাম কি যে ওই কোভরেজের চাইতে কোনো ওঝার কাছে গেলে ভালো হতো না? হয়তো নিশি ডাকছে, মেয়েটা তো বারবার বলছিল কি না কি ওকে ডাকে। তুমি বরং একবার ওই সমর ওঝাকে ধরো। সেই তারপর 10 বছর ধরে মেয়েটাকে আমার ঝাঁটা পেটা করু না, ও আমি দু চোখে দেখতে পারবো না। তুমি রিনাকে রাখো দেখি। রিনা মা, চলো। আমরা কোথায় যাব মা? তোমার এক বুড়ো বন্ধু আছে, তোমাকে দেখতে চেয়েছে, বলেছে তোমার সঙ্গে গপ্প করবে। খুব বেশি পছন্দ হলে হয়তো সন্দেশও খাওয়াতে পারে। সন্দেশ? আমি যাব বাবা। আচ্ছা বাবা, রাতে ওই কবরেজের বাড়ি থাকা যায় না? কেন বলো তো মা? এই বাড়িতে আমার ভয় লাগে বাবা। ওই সাদা লোকটা এখানে থাকে যে। আর ওই লোক আসবে না মা, আমরা এবার বেরোই, রিক্সা কাকু চলে এসেছে। বেড়াতে যাওয়ার কথা শুনে মেয়ের মুখে কেমন হাসি ফুটেছে দেখো। হ্যাঁ, পাগলি মেয়ে একটা। সমস্ত বিষয়টা সংক্ষেপে খুলে বলবার পর কবিরাজ মশাই প্রথমে রিনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাইলেন। সাদা মতো, চোখ দুটো কালো। কথা বলতে বলতে রিনা ভয় পেয়ে গেল, যেন চোখের সামনে সেই ছায়াখানাকে দেখতে পেয়েছে সে, বা হয়তোবা তার মনে পড়ে গেছে। রিনার মনের মধ্যে থাকা ভয়কে বুঝতে পেরে কবিরাজ রিনাকে বললেন, যাও মা, আমার অন্দর ঘরে একটা পাখি আছে, মার সঙ্গে যাও তো, দেখে এসো। আচ্ছা। কবরেজ মশাই, কি বুঝছেন কবরেজ মশাই? এ মেয়েটা আমার ঠিক হবে তো? ও কি বলছে আমি তো কিছুই। রিনা খুব ভয় পেয়ে আছে, তার মানে ও এমন কিছু একটা দেখেছে যেটা আদপে বাস্তবে নেই। এটাকে দৃষ্টি বিভ্রম বলে। ওষুধ আমি দিয়ে দিচ্ছি, রোজ রাতে ঘুমানোর আগে খাইয়ে দেবেন। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তবে জায়গাটা যদি একটু পরিবর্তন করা যেত, মানে 2 দিনের জন্য যদি কোথাও থেকে একটু ঘুরে আসতেন, তাহলে উপকার পাওয়া যেত। আচ্ছা, আপনি যেমন বলছেন তেমনই ব্যবস্থা করব। কবিরাজের বাড়ি থেকে ফেরার পথে হরেনের কথা মতোই তার গিন্নি মেয়ের সামনে বাপের বাড়ি গিয়ে 2 দিন থাকার জেদ করল, আর রিনাও সেই সঙ্গে আবদার করে বসল মামার বাড়ি যাবে। তারপর হরেন তার বউ আর মেয়েকে বাপের বাড়ি রেখে এসে নিজে রাতের বেলা বাড়ি ফিরে এলো। সেই ঝড়বাদলের রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল হরেনের বাড়িতে। এমন একখানা ঘটনা যা সে সারা জীবনেও ভুলতে পারবে না। সেদিন রাতের বেলায় আকাশ জুড়ে মেঘ হলো, আর তারপর শুরু হলো প্রবল বর্ষণ। বাজের ঘন ঘন শব্দে আকাশ কেঁপে উঠল। মাঝরাতে হঠাৎ হরেনের ঘুমটা ভেঙে গেল। তার মনে হলো অন্ধকার ঘরে কেউ যেন এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। এক অদ্ভুত অস্বস্তি করতে শুরু করলো তার।
অন্ধকারে জল খেতে গিয়ে বুঝতে পারল জলের কলসিটা পুরো খালি। ঠিক এই সময় বিদ্যুতের এক ঝলক ঘরের মধ্যে পড়ল, আর সেই ঝলকে হরেন দেখতে পেল একজন সাদা মানুষ তার কালো গহ্বরের মতো গোল গোল দুটো চোখ নিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর দুই হাতের ইশারা করে তাকে ডাকছে। সেই সাদা মানুষটা ঘর থেকে বেরিয়ে গেল, আর তার ইশারা দেখে হরেনও নিজের বাড়ির উঠানে গিয়ে পৌঁছল। আর তারপরেই চমকে উঠল। এ কিভাবে সম্ভব? অন্ধকার রাতে আমার ঘরে এরা কারা? এই দুজন তো গাঁয়ের কেউ নয়, কোনো কালে দেখিনি। দুজন মিলেই চ্যাংদোলা করে কাকে মাটিতে পুঁতছে। এই দাঁড়াও দাঁড়াও, আমার কথা শুনছো না কেন? কি অদ্ভুত এসব! কি হচ্ছে আমার সাথে? কেন মনে হচ্ছে যে এই দুজন আমার কথা শুনতেই পাচ্ছে না? আর আমার সামনে দাঁড়িয়ে থাকা এই ভুতুড়ে ছায়া মূর্তিটা এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ওরা তো লোকটাকে উঠোনের মাটিতে পুঁতে ফেলছে। না না না, আমাকে বাঁচাতেই হবে লোকটাকে। একটু এগিয়ে যাই বড়। ঠিক সেই সময় একটা বিদ্যুতের ঝলকে হরেন দেখল দুজন লোক মিলে যে লোকটার দেহ বাড়ির উঠানে পুঁতে রাখছে, আর তার সামনে দাঁড়িয়ে থাকা সেই সাদা ভুতুড়ে চেহারার মানুষের মুখ হুবহু এক। পুরো বিষয়টা উপলব্ধি করে সে চমকে উঠল। তার মানে এই লোকটার মতো এই চারজন মৃত, কিন্তু ওরা আমাকে কেন দেখা দিচ্ছে? কেন? কার থেকে পাবো আমি এই উত্তর? জ্যাঠা, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল, মানে আমার বাড়ির ব্যাপারে আর কি। কিছু কি হয়েছে? আমি শুনেছি বৌমা দিদি ভাইকে নিয়ে বাপের বাড়ি গেছে। খাওয়া দাওয়ার কোনো সমস্যা হলে তুমি আমার বাড়ি চলে আসতে পারো, তোমার জেঠিমা তো আছেনি। তা নয়, আসলে কদিন ধরেই আপনাকে জিজ্ঞেস করব ভাবছি। আমাদের বাড়িটা যেখানে, সেখানে বাড়ি তৈরির আগে কি কিছু ছিল? থাকলেও তা আমার জানার কথা নয়, আমার বাপ কাকারা জানতে পারে। তারা তো আর কেউ নেই, তাই জানার উপায়ও নেই। কিন্তু আমি যেন একবার আপনার মুখে শুনেছিলাম আপনার দাদু আমার দাদুকে মানা করেছিলেন এখানে এসে থাকতে। উনি নাকি অন্য একখান জমিতে ঘর করার কথা বলেছিলেন। এই বিষয়ে কি আপনি কিছুই জানেন না? দেখো, তোমার দাদু যখন এখানে জমি কিনলেন তখন আমার বাপ কাকারা মানা করেছিলেন, কিন্তু উনি একরোখা ব্যক্তি ছিলেন, কারোর কথাই শোনেননি। এখন তোমরা 3 পুরুষ ধরে এখানে বাস করছো। এখন আর এসব বলে কি লাভ? শরীরটা আমার ঠিক ভালো যাচ্ছে না জ্যাঠা, তাই মনে হলো যদি ওখানে আগে শ্মশান টশান কিছু থেকে থাকে তাহলে না হয় একবার যজ্ঞ করিয়ে নেব। দেখো, আমি বেশি কিছু জানি না, তবে তোমার দাদু ওই বাড়িতে আসার অনেক আগেই ওই বাড়িতে ঘোষেদেরই 2 ভাই থাকতো। এই 2 ভাইয়ের বেশ মিল ছিল, কিন্তু বড় বউ আসার পর থেকেই বিপত্তি শুরু হয়। সম্পত্তি নিয়ে বিবাদ, আর সেই থেকেই খুন।
খুন? হ্যাঁ, শুনেছিলাম বিষয় আশয় নিয়ে ঝগড়া হওয়ায় বড় ভাই ছোট ভাইকে খুন করে রাতারাতি পুড়িয়ে ফেলেছিল। গ্রীষ্মকাল ছিল, তবুও ছোট ভাইয়ের মরণের সময় গাঁয়ের একটা লোককেও ডাকেনি, একাই সব করেছিল। আমরা জানতে পারি 1 সপ্তাহ পর। তখন গাঁয়ের মোড়ল মুরব্বীরা সবাই মিলে চেপে ধরলে বড় ভাই বউকে নিয়ে রাতারাতি বেপাত্তা হয়ে যায়। তখনই এই গাঁয়ের মোড়ল ঘরখানা তোমার দাদুকে ভাড়া থাকতে দেয়। কিন্তু তোমার দাদু এখানে থাকতে থাকতে বাড়িখানার মায়ায় পড়ে গিয়ে কিনে নিলেন। তারপর তো তোমার দাদু বেশি দিন বাঁচেননি। তোমার বাবাও অকালে চলে গেলেন। আমার কি মনে হয় জানো, একখানা খুন হয়েছিল কিনা, তাই বাড়িটার মধ্যে কোনো অভিশাপ রয়েছে। বুঝলাম, ঠিক আছে, এবার তাহলে চলি যাটা। বাড়িতে কেউ নেই, আবার ভাত বসাতে হবে। এসো, তবে বিশেষ অসুবিধা হলে বলো, আমরা তো আছি। ভাগ্যিস আজকেও রিনারা আসবে না, অনেকটা সময় পাওয়া যাবে। তাই আজকেই আমাকে এই মাটি খুঁড়ে দেখতে হবে এর মধ্যে কি আছে। আর সত্যিই আমি যা ভাবছি যদি তাই হয়, যদি সত্যিই সেই ছোট ভাইকে এই মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়ে থাকে, তাহলে তার সদ্গতি আমাকেই করতে হবে। একটা মানুষের আত্মার মুক্তি বন্ধ করে দিলে আমরা কেউ শান্তি পাবো না। কঙ্কালটার হাতে একটা সোনার আংটি, তাতে আবার বিনোদ লেখা। এই বিনোদ লেখা আংটিটা তো ওই ভুতুড়ে সাদা মানুষটার হাতেও ছিল। তার মানে আমি ঠিকই বুঝেছি, এবার এই কঙ্কালটাকে আগুনে পুড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। হরেন যখন এই কথাটা ভাবছে, ঠিক সেই সময় ভূতের মূর্তিটা আবার হরেনের কাছে এসে হাজির হলো। তবে এখন তার মুখে একটা মিষ্টি হাসি দেখতে পাওয়া গেল, যেন সে হরেনকে বিদায় জানাতে এসেছে। সেই রাতে হরেন কঙ্কালটাকে পুড়িয়ে দেয়। হরেনের মনে হয় যেন বহু শতাব্দী থেকে সঞ্চিত কোনো পাপের আজ প্রায়শ্চিত্ত হলো। এই ঘটনার পরদিন হরেনের বউ মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু আর কখনো রিনা বিনোদের ছায়ামূর্তিকে বাড়িতে দেখেনি। হরেনও বুদ্ধি করে রিনার ওষুধটা বদলে হজমের পুড়িয়া রেখে দেয়। দিন কয়েক পর একদিন হরেনের গিন্নি হরেনকে বলে, এই সত্যি গো, কোবরেজ মশাই একেবারে সাক্ষাৎ ধন্বন্তরী। মামার বাড়িতে গিয়ে তো রিনার কোনো সমস্যাই হয়নি। আমি তো ভয়ে ভয়েই মরছিলাম, কিন্তু সেখানে কিচ্ছু করেনি মেয়ে। তারপর ওনার ওষুধটাও বড় ভালো। খাওয়ার পর রিনার যে শুধু ওই ভুলভাল জিনিস দেখার রোগটা সেরেছে তাই তো নয় গো, আগে যে ওর ওই হজমের নানান রকম সমস্যা হতো, পেটে ব্যথা হতো, মাথা ধরে যেত, সেসবও কমে গেছে। কোবরেজ মশাইকে পেন নাম জানায়। আর যে তখন যেতে চাইছিলে না, আসলে কি জানো তো গিন্নি, সব জিনিস ওঝাতে সারাতে পারে না। কিছু কিছু জিনিসের জন্য কোবরেজের কাছেও যেতে হয়, আর কিছু কিছু জিনিসের জন্য নিজের বিবেকের সামনে দাঁড়াতে হয়। তা ঠিক, তুমি ঠিকই বলেছ।